আমরা সারা দেশব্যাপী বিভিন্ন ব্যবস্থাপনা অব্যবস্থাপনা নিয়ে কথা বলি। আমরা আজকে আরেকটু অব্যবস্থাপনা নিয়ে কথা বলবো। এই অব্যবস্থাপনার বিষয় নিয়ে কথা বলবো। আর আমাদের এই আজকের আড্ডার সঙ্গী আব্দুল্লাহ নাকিব, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি। নাকিব, আপনি কেমন আছেন? জি ভালো। নাকিব, আপনি জানেন যে সারা দেশব্যাপী যদি আমরা তাকাই, বাংলাদেশের রাজধানী ঢাকা, তো ঢাকায় কয়েকদিন যাবত একটা অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এই অচলাবস্থার ধারাবাহিকতায় আজকে যথারীতি ট্রেন বন্ধ, যানবাহন যখন বন্ধ থাকে তো মানুষ বিভিন্ন ধরনের মন্তব্য সেখানে আছে, তাদের কষ্ট হচ্ছে ইত্যাদি। আর যে বিষয়টি আমরা অতীতে দেখেছি সেটি হচ্ছে একটি কোটা সংস্কারের আন্দোলন ছিল অতীতে। এই কোটা সংস্কারের আন্দোলনের ধারাবাহিকতায় এখন আমরা দেখতে পাচ্ছি কোটা বিরোধী আন্দোলন। আপনি এটাকে কি নামে অভিহিত করবেন? না, এটা স্পষ্টতই কোটা সংস্কার আন্দোলন। আচ্ছা, কোটা সংস্কার আন্দোলন, কোনোভাবেই কোটা বিরোধী না। আচ্ছা, তাহলে কোটা সংস্কার আন্দোলন। তাহলে এই কোটা সংস্কারকে কেন্দ্র করে সারা দেশব্যাপী মোটামুটি এক প্রকার আন্দোলন চলছে। যারা কর্মজীবী হবেন ভবিষ্যতে, ছাত্রছাত্রী, বর্তমানে আজকের যারা ছাত্রছাত্রী, কয়েকদিন পরে যারা কর্মক্ষেত্রে ঢুকবেন, তো তাদের ভিতর আমরা একটা অস্থিরতা লক্ষ্য করছি এই কোটাকে কেন্দ্র করে। আমরা লক্ষ্য করলাম আপনি একটি লাইভে, ফেসবুকে একটি লাইভে মানুষদেরকে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। আরো কয়েকজন ছিল। এই শহীদ মিনার থেকে আপনারা এই লাইভ করেছিলেন। এরই ধারাবাহিকতায় আমাদেরকেও বেশ কিছু মানুষ বলল যে তারা আসলে জানতে চায়, বুঝতে চায় যে কোটা আন্দোলনটি আসলে কি, কোটা সংস্কার আন্দোলনটি আসলে কি। তো একজন শ্রমজীবী মানুষ, একজন গ্রামের কৃষক মানুষ, তারা তাদের সন্তানদেরকে একটু শিক্ষিত করার চেষ্টা করছেন। তারা তাদের সন্তানদেরকে কলেজে, বিশ্ববিদ্যালয়ে পাঠানোর চেষ্টা করছেন অত্যন্ত কষ্ট করে। এরপর তারা চাকরি পাবে কিনা এই কোটা আন্দোলন দেখে, সংস্কারের আন্দোলন দেখে তারা একটু ভীত যে আমরা সন্তানদেরকে কি এই আন্দোলনটা সাপোর্ট করব কি করব না। এখন এই সামগ্রিক বিষয়টা নিয়ে যখন মানুষ বুঝতে চায়, জানতে চায় যে তারা আসলে এটার পক্ষে দাঁড়াবে না বিপক্ষে দাঁড়াবে, তো আপনি বর্তমানে ছাত্র, ভবিষ্যতে চাকরির পরীক্ষা দিবেন, আপনার সুস্পষ্ট মতামতটি আমরা জানতে চাই। ধন্যবাদ। 2018 সালে বাংলাদেশে ছাত্র সমাজের উদ্যোগে কোটা সংস্কারের আন্দোলন হয়েছিল। তখন সারা বাংলাদেশের ছাত্র সমাজের দাবি ছিল যে সরকারি চাকরির প্রবেশের ক্ষেত্রে যে 56% কোটা বিদ্যমান, এটা একটা বৈষম্য সৃষ্টি করতেছে। তাহলে বৈষম্য নিরসনের লক্ষ্যে কোটা সংস্কারের প্রয়োজন। তো তারপর আমরা দেখলাম যে কোন ধরনের যৌক্তিক বিবেচনা ছাড়াই এক ঘোষণায় প্রধানমন্ত্রী নির্বাহী ক্ষমতা বলে কোটা বাতিল করে দিলেন। এখন আবার আমরা দেখছি যে হাইকোর্ট একটা মামলার প্রেক্ষিতে এই সময় এসে তারা ওই 56% কোটা আবার পুনর্বহাল করতেছে। আচ্ছা, এখনকার ছাত্র সমাজ এই যে 56% কোটা পুনর্বহাল করা হইলো তার বিপরীতে এবং বৈষম্য নিরসনের মাধ্যমে একটা যৌক্তিক সংস্কারের দাবি তুলতেছে। তাহলে স্পষ্টত হচ্ছে এখন যে আন্দোলনটা চলতেছে কোটার ইস্যুতে, সেটা হচ্ছে কোটা সংস্কারের আন্দোলন। বেশ, আপনারা জানবেন যে আমাদের মানে এই আন্দোলনের সাথে সংশ্লিষ্ট যারা, তারা সবাই বলছে যে হচ্ছে সমাজের অনগ্রসর মানুষদেরকে মূলধারায় নিয়ে আসার জন্য বা আদিবাসী সম্প্রদায়ের মানুষ যারা, তাদেরকে মূলধারায় নিয়ে আসার জন্য একটা কোটা বরাদ্দ রাখা প্রয়োজন। এখানে যারা প্রতিবন্ধী আছে তারা স্বাভাবিক সুস্থ মানুষের মতো প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারে না, তাহলে তাদেরও একটা সুবিধার প্রয়োজন যেটা তারা মূলধারায় যুক্ত হতে পারে। আর আর্থসামাজিক অবস্থা এবং পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীদের ক্ষমতায়ন এবং নারীদের কর্মক্ষেত্রে প্রবেশের জন্য একটা কোটা প্রয়োজন। কোটা আন্দোলনকারীদের বক্তব্য স্পষ্ট যে আদিবাসী কোটা বা উপজাতি কোটা, প্রতিবন্ধী কোটা, নারী কোটা এবং মুক্তিযুদ্ধের সন্তানদের জন্য সর্বোচ্চ 5% কোটা বরাদ্দ রেখে একটা যৌক্তিক সংস্কারের প্রয়োজন। যার ফলে কি হবে, বৈষম্য নিরসন হবে। 100 জন চাকরি প্রত্যাশীর মধ্যে যদি 56 জন কোনো না কোনো ভাবে কোটার সুবিধা ভোগী হয়, তাহলে একটা বিশাল অংশ এখানে সুবিধাভোগী হচ্ছে। তাহলে যাতে সবার জন্য একটা প্রতিযোগিতামূলক পরিবেশ বিরাজ করে এবং বৈষম্য নিরসন হয়, সে লক্ষ্যেই আন্দোলন চলছে। তো আপনাদের এই আন্দোলন অতীতে যখন নাকি চলছিল, ফলাফল কি হয়েছে? অতীতে আন্দোলন চলছিল যদি আমরা 2018 সালের দিকে তাকাই, আমরা জানি যে আসলে কোটা কি জন্য বরাদ্দ দেওয়া হয়। একদল মানুষকে
সুবিধা দেওয়ার জন্যই কোটা দেওয়া হয়, সেটা যৌক্তিক কারণেই দেওয়া হয়, অযৌক্তিকভাবে কোটা চাপানো হয় না। কিন্তু কোটা ক্রমাগত ভাবে চলতে পারে না, এটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বিবেচনাধীন। তা হচ্ছে যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল তখন একটা সদ্য স্বাধীন দেশ পুনর্গঠনের জন্য কর্মক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের নিয়োগ দেওয়ার জন্য সেখানে 30% কোটা বরাদ্দ দেওয়া হয়েছিল, যেটা ভালো। কিন্তু স্বাধীনতার 53 বছর পরে এখনো 30% মুক্তিযুদ্ধ কোটা যে বহাল রাখা হয়েছে, এবং অন্যান্য কোটা সহ প্রায় 56% কোটা। তো এই কোটা পদ্ধতিতে বাংলাদেশে চলতেছে। এর বিপরীতে 2018 সালে যে মুভমেন্টটা গড়ে উঠছিল সারা বাংলাদেশে, তখন আমি আবারও বলি যে ছাত্র সমাজের দাবি ছিল কোটা যৌক্তিক পর্যায়ে সংস্কার করতে হবে। তো আমরা দেখলাম, যেটা আমি একটু আগে বলছি, যে কারণেই হোক আমাদের প্রধানমন্ত্রী এক ঘোষণায় কোটা বাতিল করে দিল। তা আমাদের সিনিয়ররা, যারা রাজনৈতিক কর্মী নেতা, তারা বলতেছিলেন যে এই ঘোষণার মধ্যে একটা ছল ছাতুরি আছে বা দূরভিসন্ধি পরিকল্পনা আছে। মানে সংবিধানকে উপেক্ষা করে প্রধানমন্ত্রী এক ঘোষণায় এখানে কোটা পদ্ধতি সম্পূর্ণ বাতিল করে দিল। তো আমরা আবার আশঙ্কা করতেছিলাম যে পুনর্বার হয়তো কোনো না কোনো ভাবে এই কোটাকে পুনর্বহাল করা হবে। আপনারা কি আপত্তি জানিয়েছিলেন তখন? হ্যাঁ, তখন বলা হয়েছে যে আসলে এই বাংলাদেশে আদিবাসীদের কোটা বাদ দেওয়া বা প্রতিবন্ধীদের কোটা বাদ দেওয়া বা নারীদের জন্য কোনো কোটা বরাদ্দ না রাখা, এটা এক ধরনের অসাংবিধানিক এবং এক ধরনের উদ্ধতপূর্ণ বক্তব্য এবং ক্ষমতার অপব্যবহার। তাহলে আপনাদের কি চাহিদাটা এরকম, যারা ডিজেবল সোসাইটি সমাজের, তাদের কোটাটা থাকুক, আবার যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আদিবাসী তাদের কোটাটাও থাকুক? হ্যাঁ, কোটা তো প্রয়োজন আছে। আচ্ছা, কোটা প্রয়োজন আছে, কিন্তু সেটা কি মাত্রায় প্রয়োজন? আচ্ছা, স্বাধীনতার বয়স হচ্ছে 53 বছর। একজন মুক্তিযুদ্ধ যদি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে, ধরে নিয়েছি তার অ্যাভারেজ বয়স 20। সবাই তো আর 12-14 বছর অংশগ্রহণ করে নাই, এটা খুবই হাতে গোনা। তো যুদ্ধকালীন সময়ে যদি তার বয়স 20 হয়, এখন বাংলাদেশের বয়স 53 বছর, 73 বছর, একটা দীর্ঘ সময় চলে গেছে। এত বছর পরে সাধারণভাবেই কোনো মুক্তিযোদ্ধা মানে চাকরিতে ঢুকবে বা এরকম সম্ভাবনা নাই। আবার তাদের সন্তানদেরও বাংলাদেশের বিধি অনুযায়ী চাকরিতে প্রবেশ সীমার বয়স 30 বছর, সেটা আমরা মনে করি গত হয়েছে। তারপরও আমরা মনে করি যে যদি এখনো কোনো মুক্তিযোদ্ধাদের সন্তান থাকে যারা চাকরি প্রত্যাশী, তাদের ক্ষেত্রে 5% কোটা বরাদ্দ করা যায়, কিন্তু কোনোভাবেই তাদের তৃতীয় প্রজন্ম অর্থাৎ নাতি নাতনির জন্য সেই কোটা সুবিধা দেওয়া অযৌক্তিক। বেশ। তবে আরেকটা বিষয়ে যে কথাগুলো হচ্ছে সেটা এরকম, সারা দেশব্যাপী এতদিন পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে মানুষ কথা বলছিল, অব্যবস্থাপনার বিরুদ্ধে, বেনজির সাহেবের, আমাদের সাবেক আইজিপি, তার যে দুর্নীতি সেগুলো নিয়ে কথা চলছিল। আমাদের সেনাবাহিনীর যিনি প্রধান ছিলেন আজিজ সাহেব, তার বিরুদ্ধে কথা উঠছিল এবং দুদক বহু মানুষকে ধরছে, এই সকল। এবং দেখা যাচ্ছে ইন্ডিয়া এদিকে ওই আমাদের রেল ব্যবহারের অনুমতি নিচ্ছে। এই সকল বিষয়কে ধামাচাপা দেওয়ার জন্য এইরকম একটি আন্দোলনকে আবার নতুন করে সামনে নিয়ে আসা হয়েছে, এইরকম একটি গুঞ্জন বা কথা আছে। তাহলে এই ব্যাপারে আপনার মতামত কি আমরা একটু জানতে চাই। অন্যান্য অপকর্ম ঢাকার জন্য এই সময়ে আইসা 2021 সালে যে মামলাটা করা হয়েছিল, তার প্রেক্ষিতে একটা রায় দিয়ে তারা অন্যান্য ঘটনাগুলো আড়াল করতে চায়। কিসের মামলা? এই 2018 সালে কোটা সংস্কারের দাবিতে যখন আন্দোলন চলছিল, 2021 সালে মুক্তিযুদ্ধের সন্তানদের যে মামলা বা রিট হচ্ছিল, তার প্রেক্ষিতে এই সময় রায়টা দেওয়া হইলো। এখন এটা হইতে পারে আওয়ামী লীগের অপরাজনীতি, যে অন্যান্য ঘটনাগুলো আড়াল করার উদ্দেশ্যে তারা এই সময় এই রায়টা দিল, কিন্তু ছাত্র সমাজই অপরাজনীতির অংশ না। ছাত্র সমাজ স্পষ্টতই মনে করে যে এই রায় পুনর্বহালের মাধ্যমে তাদের উপর বৈষম্য করা হচ্ছে, তারা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করছে। এবং আমরা রাজনৈতিক সংগঠন হিসেবে এবং দায়িত্বশীল সংগঠন হিসেবে আমরা এই আওয়ামী লীগ সরকারের যত ধরনের অপকর্ম, গণতন্ত্রহীনতা, ভোট চুরি বা প্রত্যক্ষ মদদে বেনজির আজিজদের মতো, তারপর হচ্ছে আমরা দেখলাম মতিউর, এখন আবার দেখতেছি এই চ্যানেল 24 এর সংবাদের মাধ্যমে আব্দুল্লাহ আল ইমরানের, আমরা দেখতেছি যে পিএসসির প্রশ্ন ফাঁসের ঘটনা, এই ধরনের যত ঘটনা ঘটতেছে বা রেল ট্রানজিট দেওয়া ভারতকে এককভাবে, এই সবগুলো আওয়ামী লীগের অপকর্ম। এবং আওয়ামী লীগের অপকর্মের অভাব নেই, তারা কোনটা দিয়ে কোনটা ঢাকবে এটা তাদের ব্যাপার, কিন্তু ছাত্র সমাজের যে দাবি সেটা হচ্ছে যৌক্তিক দাবি, এবং এজন্য যদি দায়ী করতে হয় এটা আওয়ামী লীগকে দায়ী করতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় আমরা আরেকটু গুঞ্জন শুনছি, তো সেটা হচ্ছে যারা মুক্তিযুদ্ধ করেছেন
তো তাদের প্রতি আমাদের সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা কোনোটারই অভাব নেই। তাহলে সেই ক্ষেত্রে এই মুক্তিযোদ্ধাদের যে পরিবার আছে তাদেরকে কি আপনারা এগেনস্টে ফেলে দিচ্ছেন, নাকি তারা আপনাদেরকে এগেনস্টে মনে করবে, কোনটা? না, বিষয়টা এরকম না। আমরা মনে করি একদল লোক মানে এই যে একটা উদ্দেশ্য গুঞ্জন। প্রণোদিত ভাবে উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই ধরনের কিছু কথা তৈরি করতেছে। হুম যেমন 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল, হুম। সেটা ছিল একটা জনযুদ্ধ। হুম তা আমরা জনযুদ্ধের ডেফিনেশন অনুযায়ী দেখি যে আসলে এই যে রাজাকার, শান্তি কমিটি, আলবদর, পাকিস্তানের দালাল ব্যতীত হুম বাকি যে জনগোষ্ঠী সবাই যারা অস্ত্র হাতে যুদ্ধ করছে অথবা করে, হুম বাংলাদেশ স্বাধীনতা চাইছে, সবাই মুক্তিযুদ্ধের একটা অংশ। হুম সুতরাং আপনি এককভাবে মুক্তিযুদ্ধদেরকে সমাজ থেকে আলাদা করতে পারেন না। হুম তখন যে মুক্তিযুদ্ধ করা হয়েছিল তখন দেশের বৈষম্য কমানোর মানে একটা স্বাধীন দেশ নিরসনের জন্য। নিরসনের জন্য যুদ্ধ করা হয়েছিল, হুম। এবং সাধারণ জনগণ হুম এর অংশীদার ছিল। হুম তাহলে স্বাধীন বাংলাদেশের যে ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, হুম এদেশে কি মুক্তিযুদ্ধের মূল্যায়ন করা হচ্ছে না বা মুক্তিযুদ্ধের শ্রদ্ধা করা হচ্ছে না? হুম বরং আমরা দেখি যে আওয়ামী লীগ সরকার 2009 সালের ইলেকশনের আগে থেকেই হুম তারা মুক্তিযুদ্ধের চেতনা কে পুঁজি করে তারা আগাইতেছে। এবং আজকে একবার বিনা ভোটে, একবার রাতের ভোটে, আর একবার আমির নির্বাচনের ফলে যখন এই তৃতীয় চতুর্থবারের মতো ক্ষমতায় আছে, তখনও তাদের মুখে একটা বাক্য হচ্ছে যে মুক্তিযুদ্ধের চেতনা। হুম তো মুক্তিযুদ্ধের চেতনার অর্থ তাদের কাছে কি? মুক্তিযুদ্ধের চেতনার অর্থ যদি দাঁড়ায় যে দেশের গণতন্ত্র হরণ করা, ছাত্রদের ছাত্র সংসদের অধিকার কায়রে নেওয়া, বা হচ্ছে টাকা পয়সা পাচার করা, বা বিদেশি প্রভুদের আনুগত্য নিয়ে ক্ষমতায় আসা, কিন্তু দেশের সাধারণ মানুষ মুক্তিযোদ্ধাদের সম্মান করে, শ্রদ্ধা করে। যেমন যখন আমাদের সরকার মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের জন্য কাজ করে, তাদেরকে ভাতা প্রদান করে বা বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে, তখন কিন্তু এদেশের মানুষ কোনো ধরনের প্রশ্ন তুলে নেয়। কেউ বলে নাই যে অমুক মুক্তিযোদ্ধা, তাকে ভাতা দেওয়া হচ্ছে, আমারই কেন দেওয়া হয় নাই। অর্থাৎ মুক্তিযোদ্ধাদের প্রতি এদেশের মানুষের সম্মান শ্রদ্ধা পুরোটুকুই আছে। এবং এখন যখন কোটা সংস্কার আন্দোলন চলতেছে, তখন আমরা বলতেছি যে মুক্তিযুদ্ধের বাংলা তো হবে বৈষম্যহীন বাংলা, সাম্য থাকবে। সাম্য থাকবে। তাহলে সেখানে মুক্তিযুদ্ধের সন্তানদের জন্য 5% কোটা বরাদ্দ করা হোক, কিন্তু কোনোভাবেই তাদের নাতি নাতনিদের জন্য না। অর্থাৎ আমাদের এই আন্দোলনের মাধ্যমে আমরা চাচ্ছি যে একটা যৌক্তিক সমাধান, যেখানে বৈষম্য সৃষ্টি না হয়। কারণ বৈষম্য বিলোপ তো আর কখনোই মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী না। বৈষম্যহীন সমাজ। হ্যাঁ, বৈষম্যহীন সমাজের যে দাবি আমরা করতেছি। হুম তাহলে যারাই কথা বলতেছে যে কোটা সংস্কার আন্দোলনকারীরা আসলে মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী, তাহলে তারা সেটা আসলে উদ্দেশ্য প্রণোদিত ভাবে করতেছে। তাহলে সারা বাংলাদেশের প্রায় প্রত্যেকটা ছাত্রী আন্দোলনের সাথে কোনো না কোনো ভাবে যুক্ত। আমরা দেখতেছি ঢাকা শহর, চিটাগং, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, খুলনা বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ঢাকা, জাহাঙ্গীরনগর, বুয়েট সহ সব শিক্ষার্থীরাই আন্দোলন করতেছে। তাহলে তারা সবাই কি মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী? তাহলে যে যুদ্ধের মাধ্যমে একটা দেশ স্বাধীন হলো, এই দেশে এত চেতনা বিরোধী লোক কোথা থেকে আসলো? আর গুটি কয়েক লোক চেতনার ধ্বজাধারী হয়ে গেল। আচ্ছা, আজকে মহামান্য উচ্চ আদালত একটি নির্দেশনা প্রদান করলেন, এই বিষয়ে যদি আপনি কিছু বলেন। নিশ্চয় দেখেছেন। হ্যাঁ, হুম কোটা পুনর্বহালের পর আবার শুনানির আবেদনের প্রেক্ষিতে আজকে শুনানি হইল। হুম তো আমরা দেখলাম যে 10টায় শুরু হওয়ার কথা ছিল, 11টায় শুরু হয়েছে। 11টায় শুরু হয়েছে, এবং দেখলাম যে শুনানির মাধ্যমে কি করলো হাইকোর্ট, 1 মাসের জন্য ওই 56% কোটা পুনর্বহালের রায় স্থগিত করছে, স্থগিতাদেশ। স্থগিতাদেশ জারি করছে। তো আমরা আসলে এটা কিভাবে দেখতেছি? এটা আমাদেরকে হতাশ করে। মন্ত্রীরা বলতেছে এই কোটা আন্দোলন অযৌক্তিক। তাহলে শেখ হাসিনা যদি 2024 সালে বলে যে কোটা আন্দোলন অযৌক্তিক, তাহলে 2018 সালে সে কি বুঝা কোটা পুরোপুরি একদম বাদ দিয়ে দিল, যখন ছাত্ররা কোটা বাতিলের আন্দোলন করেনি? তারপর আজকে যে রায় দিল হাইকোর্ট, মানে 1 মাসের স্থগিতাদেশ দিল, আমরা মনে করি যে এটা হতাশাজনক। আচ্ছা, সর্বশেষ কথা যদি সংক্ষেপে বলেন যে সাধারণ যারা শ্রমজীবী মানুষ, এখানে যারা কাজ করছে, তারপর যারা গ্রামের কৃষক মানুষ, আর অন্যান্য যারা শিক্ষার্থী, তো তাদের প্রতি যদি আপনার বক্তব্য থাকে। এদেশের সাধারণ শ্রমিক, কৃষক, শিক্ষার্থীদের প্রতি আমার বক্তব্য থাকবে যে তাদের সকলেরই উচিত এই কোটার যে একটা যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলন চলতেছে, সে আন্দোলনের অংশীদার হওয়া। কারণ সমাজের প্রত্যেকটা মানুষ কোনো না কোনো ভাবে অংশ এবং প্রত্যক্ষ সুবিধাভোগী। যেমন চাকরিতে প্রবেশের যে গ্রেড গুলা, আমরা জানি যে 9 থেকে 20তম গ্রেডে নিয়োগ দেওয়া হইতেছে। তো প্রত্যেকটা সেক্টরেই কোটা আছে। তাহলে এই
কোটা বৈষম্য যদি বিরাজমান থাকে, তাহলে সাধারণ শ্রমিক কৃষকের সন্তানরা যখন পড়াশোনা করে চাকরিতে প্রবেশ করতে যাবে, তখন তারা মানে কোটার কারণে একটা বড় অংশ অটোমেটিক বাদ পড়ে যাবে। এজন্য আমরা মনে করি যে সমাজের প্রত্যেকটা মানুষই আন্দোলনের অংশীদার হওয়া উচিত, এবং এটা একটা যৌক্তিক আন্দোলন। এবং কোনোভাবেই এই আন্দোলনের প্রতি মানে কূটকথা, হীনকথা বা বিভিন্ন উদ্দেশ্য প্রণোদিত কার্যক্রমের মাধ্যমে ছাত্র সমাজকে দাবায় রাখা যাবে না, যতদিন না পর্যন্ত কোটার একটা যৌক্তিক সংস্কার হইতেছে। এদেশের ছাত্র সমাজ এই আন্দোলনে থাকবে এবং চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত এই আন্দোলনে থাকবে। আমরা আসলে কোটা সম্পর্কে আরো জানতে চাই, তো ভবিষ্যতে এই বিষয় নিয়ে আপনাদের সাথে আরো কথা হবে। ধন্যবাদ।